সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আমরা ইতিমধ্যে জানি যে বর্তমান বিশ্ব এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে তোমরাই। তো তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কারমাইকেল কলেজের উদ্যোগে অনলাইন ক্লাস চালু হয়েছে। তোমরা ইতিমধ্যে অনেকগুলো অনলাইন ক্লাস পেয়ে গেছো। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আসি আমি কামরুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমার এই ক্লাসটি মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো তোমাদের জন্য যে স্লাইডটা তৈরি করেছি আমি ক্লাসটা, প্রথমে যে এই স্লাইডটা দেখে তোমরা কি বুঝতেছো একটু যদি আমি একটু ব্যাখ্যা করি। দেখো একটু, এটা কিন্তু প্রথমে 1 গ্লাস কফি। আমি এখানে কয়টা গ্লাস নিয়েছি? 1 গ্লাস, 2, 3, 4, 5, 6। ঠিক আছে। 1 গ্লাস কফির দাম 1970 সালে ছিল দেখো $0.25, 80 সালে ছিল $0.45, 90 সালে $0.75, এভাবে বাড়তে বাড়তে 2019 সালে এসে দাঁড়িয়েছে 1 গ্লাস কফির দাম $1.59। অর্থাৎ কফির দাম ক্রমান্বয়ে বাড়তেছে। তাহলে আজকের ক্লাসটা কি দিয়ে শুরু করব? এখানে দেখাচ্ছি যে কফির দাম ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ দ্রব্যের দাম, কফিটা একটা দ্রব্য, সেটার দাম ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ দ্রব্যর মূল্য বৃদ্ধি হচ্ছে ক্রমান্বয়ে। প্রথমে ছিল 0.5, এরপরে দেখো ক্রোনোলজিক্যালি কফির দামটা বেড়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি মুদ্রাস্ফীতি নিয়ে। তো উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, এর আগে আমি বলেছি যে আজকের ক্লাসটা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। আর তোমরা সবাই আমাকে চেনো যে আজকের বিষয় হচ্ছে অর্থনীতি। অধ্যায়টা হচ্ছে কি মুদ্রাস্ফীতি, এবং এটা মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের প্রথম পাঠ। সাধারণত আমি যেভাবে তোমাদেরকে বলি, দেখো যে এখানে মুদ্রাস্ফীতি কথাটাকে যদি আমি এভাবে ব্যাখ্যা করি, মুদ্রা যোগ স্ফীতি, অর্থাৎ মুদ্রাকে আমরা যদি বলি কারেন্সি, অর্থাৎ একটা দেশের কারেন্সি বা বিনিময়ের যেটা দিয়ে আমরা বিনিময় করি সেটা হচ্ছে মুদ্রা। আর স্ফীতি মানে কি বেড়ে যাওয়া। আমি এর আগের স্লাইডটাতে দেখিয়েছিলাম যে দেখো যে মুদ্রার পরিমাণটা, দেখো 1 গ্লাস কফির মুদ্রার পরিমাণটা ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমান্বয়ে বেড়ে যাওয়াটাকে আমরা মুদ্রাস্ফীতির যে অর্থগত অর্থ সেটাকে কিছুটা হলেও নির্দেশ করা যায়। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি মুদ্রাস্ফীতি নিয়ে। তো মুদ্রাস্ফীতি নিয়ে যদি আমি বলি, তখন মুদ্রাস্ফীতির ইংরেজি নাম কিন্তু ইনফ্লেশন। ঠিক আছে। তো মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা আলোচনা করতে চাচ্ছি মুদ্রাস্ফীতির ধারণা। তাহলে আমি দ্বিতীয় যে স্লাইডটা দিয়েছিলাম যে কফির দাম ক্রমান্বয়ে বাড়তেছে, সেখান থেকে আমরা একটু মুদ্রাস্ফীতির ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখব যে মুদ্রাস্ফীতির প্রকারভেদটা কী। এরপরে আজকের ক্লাসে জানার চেষ্টা করব যে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতিগুলো কী কী। তো শুরু করা যাক মুদ্রাস্ফীতির ধারণা দিয়ে। মুদ্রাস্ফীতির ধারণার ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমরা বিভিন্ন অর্থনীতিবিদের ধারণা আগে ব্যাখ্যা করি। যে মুদ্রাস্ফীতির ধারণা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে দিয়েছেন। সেটাকে যদি আমরা এইভাবে বলি, জনাব ক্রাউথার, ইনি একজন অর্থনীতিবিদ, এর মতে কি বলেছেন উনি, যে মুদ্রাস্ফীতি এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। জনাব ক্রাউথারের মতে জিনিসটা একটু খেয়াল করো যদি তোমরা, তাহলে দেখতে পারবা যে এখানে বলা হচ্ছে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাওয়া এবং দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়া। আমি কফির মূল্যে যেটা দেখিয়েছি যে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুইটা জিনিস এখানে লক্ষ্য রাখা দরকার। একটা হচ্ছে কি অর্থের মূল্য, আর একটা হচ্ছে দ্রব্যমূল্য। অর্থাৎ দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। এটা আমি বলিনি, এটা বলেছে কে? জনাব ক্রাউথার। এরপর আরেকজন অর্থনীতিবিদ জনাব
কুলবর্ণের মতে মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যেখানে অত্যাধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। এরপরে যার কথা না বললেই নেই অর্থনৈতিক দিকপাল যাকে বলা হয়, তিনি জনাব J.M. কেইনসের মতে কি বলেছেন যে পুনর্নিয়োগের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির রেখে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তা হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। কেইনসের ধারণার ক্ষেত্রে একটা নতুন কথা যুক্ত আছে এখানে, পুনর্নিয়োগ। সেক্ষেত্রে পুনর্নিয়োগ অর্থাৎ হচ্ছে একটা দেশে যে ফ্যাসিলিটিস রয়েছে সেই ফ্যাসিলিটিসগুলো সর্বোচ্চ নিয়োগ করে যে পরিমাণ উৎপাদন সম্ভব সেটাই হচ্ছে পুনর্নিয়োগ। অর্থাৎ প্রচলিত মজুরি হারে কাজ করতে ইচ্ছুক সকল শ্রমিক যদি কাজ পায় সেটাকে বলি আমরা মোটামুটি পুনর্নিয়োগ। তো মুদ্রাস্ফীতির ধারণার ক্ষেত্রে আমরা 3 জন অর্থনীতিবিদের সংজ্ঞা দিলাম। এখন দেখি যে কি আসে এই 3টা সংজ্ঞার পরে, সেই 3টা সংজ্ঞাকে সাম আপ করলে আমাদের কি আসে মুদ্রাস্ফীতির ধারণার মধ্যে। তো বিভিন্ন অর্থনীতিবিদের ধারণার আলোকে মুদ্রাস্ফীতিকে যদি আমরা এভাবে বলি যে মুদ্রাস্ফীতি হচ্ছে কি দাম স্তরে ক্রমাগত বৃদ্ধি, অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস, সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি, স্বল্প পরিমাণ দ্রব্য ও সেবার পিছনে অধিক অর্থ ব্যয়। অর্থাৎ দেখো এ সংজ্ঞার ক্ষেত্রে বলেছি আমি দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি, অর্থাৎ দাম স্তর ক্রমান্বয়ে বাড়বে। অর্থাৎ আজকে যে দ্রব্যটার দাম 5 টাকা ছিল, সামনের দিন দ্রব্যটার দাম আরও বাড়বে, এরপরে আবারও বাড়বে, ক্রমাগত অর্থাৎ বাড়তে থাকবে। কিন্তু যদি দাম আজকে বাড়ে আগামীকাল কমে যায়, পরবর্তী দিন বাড়ে, এটাকে কিন্তু আমরা মুদ্রাস্ফীতি বলবো না। দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস। আমরা অর্থের ক্রয় ক্ষমতাটাকে যদি এভাবে সংজ্ঞায়িত করি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেটাই হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি, অর্থাৎ যতটুকু দ্রব্যের যোগান আছে তার তুলনায় যদি চাহিদা বেড়ে যায় তাহলে হচ্ছে যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যায়, এবং দ্রব্যের দাম বেড়ে যাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। স্বল্প পরিমাণ দ্রব্য সেবার জন্য অধিক অর্থ ব্যয়, অর্থাৎ আগে যে অর্থ দিয়ে দ্রব্য সেবা ক্রয় করা যেত তার তুলনায় এখন একই দ্রব্য সেবা কিনতে বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। তো মুদ্রাস্ফীতির বিভিন্ন অর্থনীতিবিদের ধারণার আলোকে মুদ্রাস্ফীতি আলোচনা করতে গেলে আমাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখা দরকার। এরপরে যদি আসি আমরা যে মুদ্রাস্ফীতির হচ্ছে প্রকারভেদ, বিভিন্ন বইতে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেওয়া রয়েছে। তো এখানে আমি মুদ্রাস্ফীতির প্রকারভেদের ক্ষেত্রে 3টাকে আমি আলাদাভাবে বিভক্ত করেছি। যে দেখো মুদ্রাস্ফীতি এখানে প্রথমে দিয়েছি আমি কি কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, গতিভিত্তিক মুদ্রাস্ফীতি এবং সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি। এখন কারণের ক্ষেত্রে বলেছি যে কি মুদ্রাস্ফীতি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে কি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন চাহিদা বৃদ্ধি মানে কি দ্রব্যের যোগান স্থির থেকে যদি চাহিদা বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বাড়তে পারে, আবার চাহিদা স্থির আছে দ্রব্যের ব্যয় বেড়ে গেল সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধিজনিত কারণে দ্রব্যের দাম বাড়তে পারে, সেটাকে আমরা বলি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এরপরে আসি যদি আমি গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। গতিভিত্তিক মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি, একটা হচ্ছে পদসঞ্চারী, একটা হচ্ছে ধাবমান, লেখাটা একটু আবহমান হবে ধাবমান হবে এটা আমার, আর একটা হচ্ছে কি উল্লম্ফন মুদ্রাস্ফীতি। তো মৃদু মুদ্রাস্ফীতি কথাটা দেখো, আমরা মৃদু টার্মটার সঙ্গে সবাই মোটামুটি কম বেশি পরিচিত। মৃদু হচ্ছে খুব সামান্য পরিমাণ, আর পদসঞ্চারী আমরা পদসঞ্চারী মৃদু অর্থাৎ সামান্য পরিমাণ দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। পদসঞ্চারী হচ্ছে কি আমরা পায়ে হাঁটার মতো, অর্থাৎ মৃদুর চেয়ে একটু বেশি যদি দ্রব্যের দাম বেড়ে যায় সেটাকে বলতেছি আমরা কি পদসঞ্চারী। এরপরে হচ্ছে ধাবমান, বা অনেক বইয়ে লেখা আছে যে দৌড় বা ধাবমান, অর্থাৎ দ্রব্যের দাম যখন ক্রমান্বয়ে দৌড়ের পর্যায়ে বাড়ে সেটা হচ্ছে ধাবমান। আর উল্লম্ফন অর্থাৎ লাফিয়ে লাফিয়ে চলা, দ্রব্যের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ে তখন সেটাকে বলি
বলতেছিলাম যে কি ধাবমান এবং উল্লম্ফন মুদ্রাস্ফীতি। এখন দেখা যাক মুদ্রাস্ফীতির আরেকটা ভাগ দিয়েছি আমি সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতিটা হচ্ছে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে মুদ্রাস্ফীতি বিভিন্ন হতে পারে। একটা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি, আরেকটা হচ্ছে যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী। সময়ভিত্তিক মুদ্রাস্ফীতিটা হচ্ছে কি সময়ভিত্তিক মুদ্রাস্ফীতিটা হচ্ছে কি শান্তিকালীন, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী। একটা দেশে যখন শান্তিকালীন অবস্থা বিরাজ করে তখনও মুদ্রাস্ফীতি দ্রব্যের দাম বাড়তে পারে, যুদ্ধকালীনও একটা দেশের দ্রব্যের দাম স্তর বাড়তে পারে এবং যুদ্ধ পরবর্তী সময়ে দ্রব্যের দাম স্তর বাড়তে পারে, সেটাকে বলা হচ্ছে আমার কি সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি। তো এছাড়া তোমরা আরও অনেক মুদ্রাস্ফীতির নাম জানতে পারবা, তবে উচ্চ মাধ্যমিক শ্রেণী শিক্ষার্থীদের জন্য এই মুদ্রাস্ফীতির কয়েকটি কারণ জানলেই এনাফ, মানে তোমাদের জন্য এতটুকু জানলেই যথেষ্ট। তো এখন শান্তিকালীন, যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তী এই মুদ্রাস্ফীতি, তাহলে মুদ্রাস্ফীতির প্রকারভেদে হচ্ছে কারণভিত্তিক, গতিভিত্তিক এবং সময়ভিত্তিক। এরপরে প্রথম যে পয়েন্টটা ছিল তোমাদের হচ্ছে কারণভিত্তিক। তো মুদ্রাস্ফীতি আলোচনা করতে গেলে প্রথম যে দুইটা জিনিস অবশ্যই তোমাদের জানা দরকার এবং উচ্চ শিক্ষার্থী তোমাদের যে মুদ্রাস্ফীতিগুলো অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে কারণভিত্তিক মুদ্রাস্ফীতি। তো কারণভিত্তিক মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত। দেখো আমি একটা চিত্র দিয়েছি, যে চিত্রের লম্ব অক্ষে পি অর্থাৎ হচ্ছে প্রাইস আর ভূমি অক্ষে হচ্ছে কিউ অর্থাৎ কোয়ান্টিটি। এখন এখানে দেখো ডিমান্ড, আমরা সবাই জানি যে চাহিদা রেখা কীরকম হয়, চাহিদা রেখা কীরকম হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী। দেখো প্রথমে চাহিদা ছিল D1, পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেয়ে হলো কি D2, আর এখানে এস হচ্ছে কি সাপ্লাই কার্ভ অর্থাৎ যোগান রেখা। এখন এই অবস্থাটাকে বলি কিন্তু আমরা পূর্ণ নিয়োগজনিত অবস্থা, অর্থাৎ পূর্ণ নিয়োগ অর্থাৎ হচ্ছে একটা প্রচলিত মজুরি হারে কাজ করতে ইচ্ছুক শ্রমিক যদি সকলেই কাজ পায় সেটাকে পূর্ণ নিয়োগ, এবং কাজ পেয়ে যতটুকু উৎপাদন করে সেটাই হচ্ছে কি পূর্ণ নিয়োগজনিত উৎপাদন, যেটা কেইন্স বলে গেছে। আমি সংজ্ঞায় প্রথমে উল্লেখ করেছিলাম, জেএম কেইন্স বলে গেছেন যে কেইন্সের মতে পূর্ণ নিয়োগ অবস্থায় যোগানের পরিমাণ স্থির, কিন্তু চাহিদা যদি বেড়ে যায়, দেখো প্রথম অবস্থায় চাহিদা ছিল কি D1, এরপরে চাহিদা বেড়ে হয়ে গেল কি D2। যখন চাহিদা D1 ছিল তখন সাপ্লাই কার্ভের সঙ্গে ইন্টারসেক্ট করেছে কি এ বিন্দুতে, এবং দাম নির্ধারিত হয়েছে OP1 এবং পরিমাণ তো OQ এ ছিল। এরপরে সাপ্লাই কনস্ট্যান্ট অর্থাৎ যোগান স্থির আছে, দ্রব্যের চাহিদা বেড়ে গেল, দ্রব্যের চাহিদা বেড়ে হয়ে গেল কি D2। ফলে আমরা জানি যে চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়, ঠিক একইভাবে স্থানান্তর হয়েছে D2, সাপ্লাই কার্ভের সঙ্গে সংযোগ হয়েছে কোথায় বি বিন্দুতে, এবং দ্রব্যের দাম P1 থেকে বেড়ে হয়েছে কি P2, অর্থাৎ দ্রব্যের দাম বেড়ে গেছে। একইভাবে যদি চাহিদা আরও বেড়ে যায় তাহলে কোথায় যাবে, ডি কার্ভ, চাহিদা কার্ভ আবার উপরের দিকে শিফট করবে, ফলে দ্রব্যের দাম কিন্তু আবার বেড়ে যাবে। তো এই অবস্থাটাই হচ্ছে কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো কারণটা কি, কারণটা হচ্ছে দ্রব্যের যোগান স্থির থেকে যদি চাহিদা বেড়ে যায় তাহলে যে মুদ্রাস্ফীতি সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন কারণজনিত মুদ্রাস্ফীতির আরেকটা মুদ্রাস্ফীতির নাম এখানে দেখিয়েছি, তোমরা দেখে থাকবে। এখানে দেখো যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ দ্রব্য সামগ্রীর চাহিদা যদি স্থির থাকে, স্থির থেকে দ্রব্য সামগ্রী উৎপাদনের যদি ব্যয় বেড়ে যায় তাহলে কি উৎপাদন খরচ বেড়ে যাবে। এখন উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে। তো চিত্রটার ব্যাখ্যাটা যদি এভাবে দেই যে দেখো লম্ব অক্ষে পি অর্থাৎ প্রাইস, ভূমি অক্ষে হচ্ছে কিউ বা কোয়ান্টিটি। প্রাথমিক চাহিদা হচ্ছে ডি, আমরা জানি যে চাহিদা রেখার শেপ বা আকৃতি কীরকম হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং প্রাথমিক যোগান রেখা ছিল কি S1, দুইটাই ছেদ করেছে কোথায় ডি বিন্দুতে, দাম নির্ধারিত হয়েছে P1। এখন খরচ বেড়ে গেল বা ব্যয় যদি বেড়ে যায়, আমরা জানি ব্যয় বেড়ে গেলে যোগান রেখা কি বাম দিকে স্থানান্তর হয়, বাম দিকে স্থানান্তর হয়ে S1 থেকে কি হয়ে গেল S2 হয়ে গেল। তো S2 যখন হয়ে গেল তখন ডি চাহিদা রেখার সঙ্গে ইন্টারসেক্ট করলো কোন বিন্দুতে, ই বিন্দুতে। ই বিন্দুতে ইন্টারসেক্ট হয়ে
যে দামটা বেড়ে গেল সেটা হলো কি OP2, অর্থাৎ পূর্ববর্তী অবস্থায় দাম ছিল P1, এরপরে দাম বেড়ে গেল P2। আমরা যেহেতু জানি যে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি দাম স্তর বেড়ে যাওয়া, তাহলে দাম কি P1 থেকে কোথায় গেল? P2-তে। এখন যদি উৎপাদন খরচ আবার বেড়ে যায়, তাহলে S2 রেখা বা S রেখা সাপ্লাই কার্ভ কি হচ্ছে আবার বাম দিকে শিফট করবে বা স্থানান্তর হবে, ফলে দ্রব্যের দাম কিন্তু আবার বেড়ে যাবে। তো কারণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দুইটা গেল, একটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে ব্যয় বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে। উপকরণের দাম বেড়ে গেলে ব্যয় বাড়বে। আমরা দেখে রাখবা যে এর আগে যে মুদ্রাস্ফীতির প্রকারভেদ বলেছি, যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি, যুদ্ধকালীন দ্রব্যের দাম বেড়ে যেতে পারে, যুদ্ধ পরবর্তীকালে বেড়ে যেতে পারে। বর্তমানে যে আমরা কোভিড পরিস্থিতি যে যাচ্ছি, সেক্ষেত্রে পরিবহন খরচ বৃদ্ধির কারণে ব্যয় বেড়ে যেতে পারে। এবং আমরা ইদানিং দেখি যে কিন্তু যারা আমরা বাজারে জিনিসপত্র কিনি, তোমরা দেখে থাকবা যে অনেক জিনিসের দাম বেড়ে গেছে, এবং দোকানদারকে বলে যে পরিবহন খরচ বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার ব্যয়টা বেড়ে গেছে। এই ব্যয় বেড়ে যাওয়ার কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে, এবং সেই মুদ্রাস্ফীতিটাকে আমরা বলতেছি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। মুদ্রাস্ফীতি পরিমাপের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন সূচক বা জিএনপি ডিফ্লেটর, আরেকটা হচ্ছে ভোক্তার দাম সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে দুইটা পদ্ধতি আমরা আলোচনা করব, একটা হচ্ছে সিপিআই পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্য জিএনপি ডিফ্লেটর, অর্থাৎ উৎপাদনের অবমূল্যায়ন সূচক, আর একটা হচ্ছে কি উৎপাদকের দাম সূচক, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, PPI। তাহলে মুদ্রাস্ফীতি পরিমাপের তিনটে পদ্ধতি এখানে আমরা আলোচনা করব, একটা হচ্ছে ভোক্তার দাম সূচক, একটা হচ্ছে উৎপাদকের দাম সূচক, আর একটা হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন সূচক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস চেষ্টা করব আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে। পরবর্তী ক্লাস যখন তোমাদের নিব আমি, পরবর্তী ক্লাসে মুদ্রাস্ফীতি চ্যাপ্টার নিয়ে আবার বিশদ আলোচনা করব। তো আপাতত এতটুকুই। তোমরা যে যেখানে আছো ভালো থাকবা, ভালো থাকার চেষ্টা করবা, নিরাপদে থাকবা, বাইরে বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমাদের কাছে এতটুকুই চাওয়া আমাদের। তো তোমরা ভালো থাকো, আশা করি সবাই ভালো থাকবা। ধন্যবাদ তোমাদেরকে।